আজকে আলোচনা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। কিভাবে আমাদের সংবিধান ঐতিহাসিকভাবে বিকশিত হয়ে উঠেছে, কোন ঐতিহাসিক প্রেক্ষিতে আমাদের সংবিধান গৃহীত হয়েছে, সেসব নিয়েই আমাদের আজকের যে আলোচনা এটা পরিচালিত হবে। প্রথমেই আমরা একটু জেনে নেব কনস্টিটিউশন বিষয়টা কি। কনস্টিটিউশন বলতে আমরা ঠিক কি বুঝি। খুব বিস্তারিত না গিয়েও বলি যে সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং নিয়মের সমষ্টি, যেখানটা মূল নির্দেশিকাগুলো আমরা পেয়ে যাই রাষ্ট্র কাঠামো সম্পর্কিত, নাগরিকের অধিকার এবং কর্তব্য সম্পর্কিত, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে এবং তাদের দায় দায়িত্ব সম্পর্কে। সংবিধান লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, কিন্তু লিখিত বা অলিখিত যাই হোক না কেন, সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। সংবিধানের মধ্যেই দেশের মূল যে প্রাতিষ্ঠানিক কাঠামোগুলো আমরা তার সন্ধান পাই এবং কোন পদ্ধতিতে সেগুলো পরিচালিত হয় সেগুলো বুঝতে পারি। কনস্টিটিউশন হচ্ছে এমন একটা দলিল, যে দলিলের মধ্যে আমরা সামগ্রিকভাবে সংবিধানের যে মতাদর্শগত দিক, সংবিধানের যে প্রাতিষ্ঠানিক দিক, রাষ্ট্র কাঠামোর নির্দেশিকা, এই সবটার একটা সারসংকলন আমরা পেয়ে যাই। আমরা ভারতের সংবিধান নিয়ে আলোচনা করছি। আমাদের ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান। এই সংবিধানের মূল বইটা আকার আকৃতিতে বেশ বড়সড় বোঝাই যাচ্ছে। এখানে আমরা তার কভার পেজটা একটু দেখে নিলাম। আমরা এখন দেখব যে এই সংবিধান গ্রহণটা ঠিক কিভাবে হয়েছিল, অর্থাৎ শেষের থেকে আমরা শুরু করছি। আমরা বলছি আমাদের সংবিধান হচ্ছে একটা লিখিত দলিল, যে দলিলটা আমাদের সংবিধান সভা গ্রহণ করেছে। সংবিধান সভা কি না, সংবিধান তৈরি করার জন্য যে প্রতিষ্ঠানটা গৃহীত হয়েছে। আমরা এই সংবিধান সভা সম্পর্কে আমরা পরে আসব। আপাতত এটা বলি, এই যে দলিলটা আমরা গ্রহণ করেছি, এই দলিলটাই হচ্ছে দেশের সব থেকে বড় একটা আইনি যে লিগ্যাল ডকুমেন্ট, যেখানে আমাদের রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক একটা পরিচয় বিধৃত রয়েছে, যেগুলো আমরা আগেই বলেছি। এ পর্যন্ত আমরা জানি এই সংবিধান গ্রহণের পর প্রায় ৭৭টি বছর আমরা অতিক্রম করে এসেছি এবং এই সময়কালে বহুবার সংবিধান পরিবর্তিত হয়েছে। সর্বশেষ পরিবর্তিত হয়েছে ২০২৩ সালের ২৮শে সেপ্টেম্বর। সেটা ছিল ১০৬তম সংবিধান সংশোধনী। কিন্তু মূল সংবিধানটা গৃহীত হয়েছিল ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর। সংবিধানটি চালু হয়েছিল ২৬শে জানুয়ারি ১৯৫০ সালে। এখন এই সংবিধান রচনার একটা বড় প্রেক্ষিত আছে। সেই প্রেক্ষিতটা যদি আমি এক কথায় বলি, তাহলে বলবো ভারতে দীর্ঘ ২০০ বছরের ব্রিটিশ শাসনের একটা ইতিহাস রয়েছে। ব্রিটিশ শাসনের এই যে ইতিহাসটা, সেটা কিন্তু আমাদের অনেকগুলো যে শিলাখণ্ড বা প্রস্তরখণ্ড অতিক্রম করে আমাদের বুঝতে হবে। এককালীন একটা বিষয় হিসেবে দেখলে হবে না। যেমন আমরা যদি বলি যে ব্রিটিশ কবে ভারতে আসলো, কিভাবে আসলো, বিস্তারিত ইতিহাসে না গিয়ে বলি যে মোটামুটি যে ১৬০০ সালের নাগাদ বাণিজ্যের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতে আসে। তারপরে একটা দীর্ঘ ইতিহাস আমরা পড়েছি। একটা বাক্যে বলি, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি,
দেখা দিল রাজদণ্ড রূপে। পলাশির যুদ্ধ হচ্ছে এক্ষেত্রে একটা বড় মাইলস্টোন, যা 1757 সালে হয়েছিল, এবং তার মধ্যে দিয়েই ভারতে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ শাসনের সূচনা বলে মনে করা হয়। তবে তারও আবার দুটো ভাগ রয়েছে। 1757 থেকে 1857 এই সময়কালটা কিন্তু আমরা ছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে। 1857 পরে, অর্থাৎ মহাবিদ্রোহের পরে আমরা সরাসরি ব্রিটিশ শাসনাধীনে চলে যাই। ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করেন। তার পরের ইতিহাসটাই এক কথায় আমরা বলি এ প্রলংড স্ট্রাগল ফর ফ্রিডম অ্যান্ড দ্য ডিম্যান্ড ফর এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা দীর্ঘ লড়াই করেছি, অনেক প্রাণ বলিদান হয়েছে, এসব ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। এবং তার মধ্যে দিয়েই মূল কথাটা কি, আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমাদের নিজেদের সংবিধান নিজেরা রচনা করতে চাই, তার জন্য একটা সংবিধান সভা আমরা গঠন করতে চাই। লড়াই আন্দোলনের দীর্ঘ পথ পেরিয়ে 1946 সালে আমরা এই সংবিধান সভা গঠনের সুযোগ পাই। কিন্তু সবটা স্মুথলি হয়নি। আমরা জানি 1947-এর 15ই আগস্ট দেশের স্বাধীনতা এসেছে, একথা আমরা সোচ্চারে বলি, জানি তো সবাই। কিন্তু যে কথাটা ভুলে যাই সেটা হচ্ছে 47-এর 15ই আগস্ট এটা যেমন স্বাধীনতার দিন, তেমনি দেশভাগেরও দিন। তা স্বাভাবিকভাবেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হয়েছিল 1946 সালে, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও কিন্তু ভাগ হয়ে যায়। দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আত্মপ্রকাশ করে, একটি ভারতীয় ইউনিয়নের সংবিধান রচনার জন্য পরিষদ, আরেকটি পাকিস্তান ইউনিয়নের জন্য গঠিত পরিষদ। যাই হোক, আমরা আগেই বলেছি যে ভারতের যে সংবিধান সভা, সেই সংবিধান সভা কাজ শুরু করে এবং অবশেষে 26শে নভেম্বর 1949 আমরা এই সংবিধানকে গ্রহণ করি, যা 26শে জানুয়ারি চালু হয়। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থা, তাকে আমরা কিভাবে দেখব? দুটো সুনির্দিষ্ট ফেজ আছে। আমরা আগেই বলেছি, ভারতে ব্রিটিশ শাসনকালে যে আইন অনুযায়ী পরিচালিত হতো ভারতের শাসন ব্যবস্থা, তাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকাল, যেটা আমরা আগেই বলেছি যে 1857 সাল পর্যন্ত পরিব্যাপ্ত। প্রথম যে মাইলস্টোন বা প্রস্তর ফলকটি হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, দ্বিতীয়টি হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, থার্ড হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1813, ফোর্থ হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। এই আইন ব্যবস্থা অনুযায়ী আমরা সেই সময়ে আমাদের যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছি। ব্রিটিশ শাসনের সরাসরি যে অভিজ্ঞতায় আমরা কিন্তু আরো অনেকগুলো আইনি কাঠামো আমরা পেয়েছি। এর মধ্যে প্রথমটি অবশ্যই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, যে আইন বলে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসনভার গ্রহণ করে। এরপর ইন্ডিয়ান কাউন্সিলস অ্যাক্ট 1861, মরলে মিন্টো রিফর্ম 1909, মন্টেগু চেমসফোর্ড রিফর্ম 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1946। এগুলোকে পৃথকভাবে আলোচনার সুযোগ আমাদের নেই, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 গ্রহণের পর থেকেই ধীরে ধীরে আমাদের স্বাধীনতার আন্দোলন ব্যাপ্তি লাভ করতে শুরু করে এবং স্বশাসনের দাবি ক্রমশই দানা বেঁধে উঠতে থাকে। তাই বিশেষ করে 1909-এর মরলে মিন্টো রিফর্ম থেকে শুরু করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পর্যন্ত আমরা যে ইতিহাস যদি পর্যালোচনা করি, এক কথায় মনে রাখতে হবে, সেই ইতিহাস হচ্ছে যে ক্রমান্বয়ে ব্রিটিশ শাসকদের হাত থেকে আমাদের স্বশাসন লাভের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই এর মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই
ক্ষমতা হস্তান্তরের যে প্রস্তাব, এই প্রস্তাব ব্রিটিশ সরকার সামনে এনেছেন শুধু বলবো না, সামনে আনতে বাধ্য হয়েছেন। এখন কিভাবে ভারতীয়দের হাতে ক্ষমতা তুলে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে, এ প্রসঙ্গে ব্রিটিশ সরকারের যে উদ্যোগ সেটা আমাদের একটু জেনে নেওয়া দরকার। এবং এক্ষেত্রে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি যে পর্ব আমরা এখানে উল্লেখ করব। প্রথমটি হচ্ছে ক্রিপস মিশন 1942। এখন এই ক্রিপস মিশনের মধ্যে দিয়ে আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। প্রসঙ্গত মনে রাখা দরকার যে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং তখন আন্তর্জাতিক এবং জাতীয় পরিস্থিতির প্রেক্ষিতে ব্রিটিশ সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয় ভারতবাসীদের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার। কিন্তু প্রথম পর্বে তারা পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা ভাবেননি, তারা ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা বলেছিলেন। এখানে একটু আমাদের জেনে নিতে হয় যে ডোমিনিয়ন স্ট্যাটাস আর কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ডোমিনিয়ন স্ট্যাটাসটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে ব্রিটিশ শাসনের অধীনে থেকে যতটা সম্ভব স্বশাসন পেতে পারি, আর পূর্ণ স্বাধীনতা হচ্ছে যে ব্রিটিশ শাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা আত্মপ্রকাশ করতে পারি। বলা বাহুল্য যে ডোমিনিয়ন স্ট্যাটাসের যে প্রস্তাব, এই প্রস্তাব গৃহীত হয়নি এবং তার জন্যে নানা ধরনের যে টার্ময়েল এটা চলতেই থাকে। শেষ পর্যন্ত ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা 1946 সালে ঘোষিত হয়, তার মধ্যে দিয়েই ভারতকে স্বাধীনতা দেওয়ার একটা ঘোষণা কার্যত গ্রহণ করা হয় এবং সেখানে বলা হয় যে ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস অ্যান্ড দ্য ইন্ডিয়ান স্টেটস তাদের একত্রিত করে একটা ইউনিয়ন এখানে গড়ে দেওয়া যেতে পারে, আর তার সঙ্গে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়ে তোলার, অর্থাৎ সংবিধান রচনাকারী পরিষদ একটা গড়ে তোলার প্রস্তাব মেনে নেওয়া যেতে পারে। তার সঙ্গে একটা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গড়ারও অধিকার দেওয়া যেতে পারে। এগুলো নিয়ে অনেক আলোচনার আছে, কিন্তু আমরা যাচ্ছি না। আমরা শুধু এটা বলি যে ক্যাবিনেট মিশন প্ল্যান অনুযায়ী ভারতের সংবিধান সভা গঠিত হয়েছিল এবং মাউন্টব্যাটেন প্ল্যান অনুযায়ী শেষ পর্যন্ত আমাদের স্বাধীনতা এসেছিল। কিন্তু স্বাধীনতার হাত ধরাধরি করে দেশ ভাগ যে অনিবার্য হয়ে উঠেছিল সে কথাও আমরা কম বেশি জানি। এখানে শুধু একটি কথা আমি যোগ করব। সে কথাটা কি, যে স্বাধীনতাটা আমরা পেলাম 1947-এর 15ই আগস্ট, সেটা কিন্তু তিন প্রস্থ স্বাধীনতা ছিল, যেটা আমরা অনেকে জানি না। প্রথম হচ্ছে যে এই যে ক্যাবিনেট মিশন প্ল্যানে যে ভারতীয় ইউনিয়ন গড়ার কথা হয়েছিল, সেই ভারতীয় ইউনিয়ন কিন্তু আমরা পেলাম না। তার পরিবর্তে পেলাম আমরা দুটি ইউনিয়ন, অর্থাৎ খণ্ডিত ভারত আমরা পেলাম। পাকিস্তান একটা সেপারেট ইউনিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলো। দ্বিতীয় যে বিষয়টা আমরা মনে রাখবো, সেই বিষয়টা হচ্ছে যে তাহলে টু সেটস অফ ইন্ডিপেন্ডেন্স, ওয়ান সেট ফর ইন্ডিয়া, আদার সেট ফর পাকিস্তান। কিন্তু এর বাইরেও আরো বলার কথা। আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে দেখব যে অনেকগুলো রাজন্যবর্গ শাসিত এলাকা ছিল, অর্থাৎ রাজা মহারাজাদের দেশ ছিল। আমরা যে এক ভারতের কথা বলি তা কিন্তু কোনোদিন ছিল না, অসংখ্য রাজপাটে বিভক্ত ছিল ভারত। এখন তারা কোন দিকে যাবে, তাদের জন্য কি ব্যবস্থা হবে, এসব নিয়ে নানা আলোচনা ছিল। তাই ব্রিটিশ সরকার তাদেরকে আলাদাভাবে স্বাধীনতা দিলেন এবং বললেন যে তোমরা ইচ্ছে করলে ভারতে যেতে পারো, ইচ্ছে করলে পাকিস্তানে যেতে পারো, ইচ্ছে করলে নিজেদের স্বাতন্ত্র্য তোমরা বজায় রাখতে পারো। এইভাবে কিছু ভূখণ্ড, কিছু রাজপাট ভারতের সঙ্গে যুক্ত হলো,
কিছু পাকিস্তানে গেল, কিছু আবার স্বাধীন অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করলো। পরবর্তী সময়ে কেউ বা আবার ভারতে যুক্ত হলেন। যেমন আমরা কাশ্মীরের কথা বলি, যা পরে যুক্ত হয়েছে হরি সিং, মহারাজা হরি সিং এর সঙ্গে চুক্তির মধ্যে দিয়ে। আমরা হায়দ্রাবাদের কথা বলি, যা পরে যুক্ত হয়েছে। এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারি, যাক সেসবের মধ্যে আমরা যাচ্ছি না। এখন এই যে প্রশ্ন, যে একটা ঐতিহাসিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ব্রিটিশ শাসনের অধীনে আমাদের সংবিধান সভাটা গড়ে উঠল, এটা তো দয়ার দান ছিল না, এটা আমাদের দীর্ঘ সংগ্রাম আন্দোলনের ফসল ছিল। তা আমরা এই কথাগুলো মনে রাখব যে 1929-এ আমরা প্রথম পূর্ণ স্বাধীনতার দাবিতে সরব হয়েছিলাম। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়ার কথা প্রথম সামনে এনেছিলেন এম.এন. রায় 1934 সালে। 1935 সালে ভারতের জাতীয় কংগ্রেস অফিসিয়ালি, অর্থাৎ সরকারিভাবে দাবিপত্র পেশ করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গড়তে চাইল। 1938 সালে জওহরলাল নেহেরু ঘোষণা করলেন যে দি কনস্টিটিউশন ফর ইন্ডিয়া মাস্ট বি ফ্রেমড উইদাউট আউটসাইড ইন্টারফিয়ারেন্স বাই এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউটেড অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ। জওহরলাল নেহেরু বললেন, সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে একটা পরিষদ গঠন করে তারাই কেবলমাত্র ভারতের সংবিধান রচনা করবে, বাইরের কোনো হস্তক্ষেপ আমরা গ্রহণ করব না। 38-এ প্রথম আমরা জোরের সঙ্গে বললাম, এবং 1940 সালে শেষ পর্যন্ত এই দাবি মানা হলো অগাস্ট অফারের মধ্যে দিয়ে। আমরা আগেই বলেছি, শেষ পর্যন্ত ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এর মধ্যে দিয়ে আমাদের সংবিধান সভা গঠিত হলো। এখন এইখানে আমি একটা এই স্লাইড হেডিং এ মজার বিষয় হাজির করেছি, দি গ্র্যান্ড কনসেম্বলি আওয়ার কনস্টিটিউশন মেকার্স। এখন এই যে কনসেম্বলি কথাটার দিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রফেসর জোহরি তার বইতে এই ফ্রেজটা ব্যবহার করেছেন। আমরা অনেকেই জানি, সবারই জানার কথা, সেটা হচ্ছে এই অ্যাপোস্ট্রফি দিয়ে লেটার ড্রপ করার একটা ব্যবস্থাপনা ইংরেজি ভাষায় রয়েছে। অর্থাৎ বুঝে নিতে হবে যে এই মাঝখানটায় বেশ কয়েকটি লেটার বা লেটার্স থেকে গেছে। তা দি গ্র্যান্ড কনসেম্বলি, হোয়াট ডাজ ইট মিন? দুটো হতে পারে। দি গ্র্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, where there were giants who may be called our constitution makers or framers of our constitution. তা এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হতে পারে, কিন্তু অনেকে আবার এটা কংগ্রেশনাল অ্যাসেম্বলিও বলার চেষ্টা করেছেন। অর্থাৎ দুটো শব্দ হতে পারে, দি গ্র্যান্ড কনসেম্বলি, দি গ্র্যান্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তার অর্থ হচ্ছে এই যে প্রধানত ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গঠিত হয়েছিল, সেটা মূলত কংগ্রেসম্যানদের একটা অ্যাসেম্বলিতে পরিণত হয়েছিল। অর্থাৎ যারা নির্বাচিত হয়ে এসেছিলেন তারা বেশিরভাগই হচ্ছেন কংগ্রেসের সদস্য। এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটা কি ওই জওহরলাল নেহেরুর যে দাবি ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফ্রেজের ভিত্তিতে হয়েছিল? না, এক ধরনের ইনডিরেক্ট ইলেকশন, প্রাদেশিক আইনসভাগুলো কর্তৃক এটা নির্বাচিত হয়েছিল। আর যেহেতু পাকিস্তানের প্রস্তাব ইতিমধ্যে গৃহীত হয়েছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দুটো হয়ে গেছে, সেহেতু লীগের যারা সদস্য বা অনুরাগী তারাই অ্যাসেম্বলিতে জয়েন করেননি, তাহলে বাদবাকি বেশিরভাগ কংগ্রেস সদস্যরাই এখানে থেকে গেছেন। তাই কম্পোজিশন অব দ্য অ্যাসেম্বলি, এটার দিকে আমাদের একটু নজর রাখা দরকার। এবং অবশ্যই বাইফার্কেশনের প্রশ্নটা, অর্থাৎ যে মুহূর্তে পাকিস্তান গঠনের কথা গৃহীত হলো, প্রথম অধিবেশনেও অবশ্য মুসলিম লীগ যোগ দেননি, কিন্তু তারপরে তো এটা ভাগ হয়ে যায়, আমরা তার ইতিহাসের মধ্যে যাচ্ছি না। আমাদের প্রশ্ন হচ্ছে, হু ওয়ার আওয়ার কনস্টিটিউশন মেকার্স, হু ওয়ার দ্য জায়ান্টস ইনসাইড দ্য বডি? তো এখানে আমরা চিফ আর্কিটেক্ট এই শব্দটাকে ব্যবহার করছি, যারা সংবিধানটা তৈরি করলেন। সংবিধান সভার প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, বি.এন. রাও, কৃষ্ণস্বামী আয়ার, এদের কথা বলা যেতে পারে। আমরা অনেক সময় একটা ভুল করি, সংবিধান সভা আর সংবিধান মুসাবিদা কমিটি এ দুটোকে গুলিয়ে ফেলি। সংবিধান সভা হচ্ছে লার্জার বডি, দি টোটাল বডি। ড্রাফটিং কমিটি হচ্ছে যারা খসড়া তৈরি করলেন। তা একটা বড় বডিতে বসে সূক্ষ্ম কাজগুলো সবসময় করা যায় না। সূক্ষ্ম কাজগুলো কয়েকজন মিলে করতে হয়, বড় বডিতে সেগুলো পেশ করতে হয়, তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে চূড়ান্ত করতে হয়। তার জন্য দরকার হয় বড় বডির মধ্যে একটা ছোট বডি তৈরি করা, সেটাই হচ্ছে ড্রাফটিং কমিটি। তা সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এরকম একটা ড্রাফটিং কমিটি তৈরি করেছিলেন। এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। কম্পিটিটিভ পরীক্ষায় অনেকে ভুল লেখেন, সংবিধান সভার চেয়ারম্যান কে ছিলেন, বি.আর. আম্বেদকর লিখে দিয়ে আসলেন। না, সংবিধান সভার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ড্রাফটিং কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন এন গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাজি কৃষ্ণস্বামী আয়ার, ডক্টর কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। সংবিধান সভার যে প্রথম মিটিং, এই প্রথম মিটিং হয়েছিল 9ই ডিসেম্বর 1946। আমি আগেই বলেছি মুসলিম লীগের সদস্যরা এই সংবিধান সভায় যোগদান করেননি। তারপরে তো এটার বাইফার্কেশন হয়, আর লাস্ট মিটিং হয়েছিল জানুয়ারি 24, 1950। আমরা বলেছি তো এর আগেই যে এই জানুয়ারি 1950, তার আগেই কিন্তু ফরমালি আমরা আমাদের সংবিধানটা গ্রহণ করেছি 26শে নভেম্বর 1949-এ। These are some of the prominent figures who were instrumental in the making of Indian Constitution. আমরা ডক্টর রাজেন্দ্র প্রসাদকে সামনে রেখেছি, বি.আর. আম্বেদকরকে মাঝখানে রেখেছি, জওহরলাল নেহেরুকে আমরা রেখেছি। এরা তিনজনেই, নিশ্চয়ই আমি আরো বেশি মানুষের নাম করেছি, অনেক মানুষ এখানে ছিলেন, সকলের নাম করা সম্ভব নয়, কিন্তু আমাদের বুঝতে হবে দে ওয়ার দ্য চিফ আর্কিটেক্টস অফ আওয়ার কনস্টিটিউশন। এবার আমরা আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সম্পর্কে আরো কিছু কথা বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি 1946-এর নভেম্বরে গঠিত হয়েছিল, আমরা আগেই বলেছি। এর টোটাল মেম্বার ছিল 389। প্রত্যেকটা প্রদেশ এবং রাজন্যবর্গ শাসিত রাজ্য তারা তাদের জনসংখ্যার অনুপাতে যাতে এতে অংশ নিতে পারে তার উদ্যোগ নেওয়া হয়েছিল। সংখ্যালঘুদের প্রতিনিধিত্বের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছিল যখন প্রথম এই পরিষদটি গঠন করা হয়। একটা নির্বাচনের কথা বলেছি, ফর 296 সিটস allotted to ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস, যেটা জুলাই আগস্ট 1946-এ হয়েছিল। কংগ্রেস, একটু আগেই কংগ্রেশনাল অ্যাসেম্বলি কেন বলেছি বোঝা যাচ্ছে। কংগ্রেস 208টি আসনে জয়লাভ করেছিল, মুসলিম লীগ 73, অন্যেরা 15। স্বাভাবিকভাবেই ছবিটা কংগ্রেস প্রাধান্যের ছিল। তারপরে যখন মুসলিম লীগ চলে গেলেন তখন তো কি অবস্থা, এই সংখ্যাটা মনে রাখলেই আমরা বুঝতে পারবো। 93টি সিট অ্যালোটেড ছিল প্রিন্সলি স্টেটের জন্য, সেগুলো কিন্তু পূরণ করা যায়নি। কেন যায়নি? তারা তো তখনও ডিসিশন নেননি যে তারা কোথায় থাকবেন, কি অস্তিত্ব নিয়ে থাকবেন, স্বাধীন অস্তিত্ব অথবা তারা ভারতীয় ইউনিয়নের সঙ্গে থাকবেন। প্রথম মিটিং হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির 9ই ডিসেম্বর 1946। 211 জন সদস্য অংশ নিয়েছিলেন। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, যিনি সব থেকে বয়স্ক মানুষ ছিলেন, এটাই নিয়ম, তিনি সেই প্রথম সভায় সভাপতির আসন গ্রহণ করেছিলেন। এই সভা থেকেই রাজেন্দ্র প্রসাদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিল। এবার এই সংবিধানের ভেরি বেসিসটা নিয়ে কিছু কথা আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে সংবিধান সভাতেই তো 13ই ডিসেম্বর 1946-এ জওহরলাল নেহেরু প্রস্তাব করেছিলেন অবজেক্টিভ রেজলিউশন, অর্থাৎ হোয়াট শুড বি দি বেসিক অবজেক্টিভ অফ আওয়ার কনস্টিটিউশন। তো এখানেই এই যে অবজেক্টিভ রেজলিউশনটা যদি আমরা না পড়ি, আমরা যদি না জানি, তাহলে কিন্তু
আমরা সংবিধানটাকেই বুঝতে পারবো না। কারণ যে সমস্ত আইডিয়াল, যার ভিত্তিতে আমাদের সংবিধান রচিত হয়েছিল, যাকে আমরা এক কথায় বলতে পারি ফিলসফি অফ দ্য কনস্টিটিউশন, সেটা কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে দিয়ে প্রথম সুসংগঠিতভাবে বিবৃত হয়েছে। অর্থাৎ জওহরলাল নেহরু পেশ করা এই অবজেক্টিভ রেজলিউশনের মধ্যেই প্রথম ফিলসফি অফ দ্য কনস্টিটিউশন কি হবে আমাদের এ সম্পর্কে বলার চেষ্টা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কি ধরনের রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে চাই সে কথাটাও এখানটাই বলা হয়েছে। যার জন্যে আমাদের সংবিধানের যে মূল কাঠামো, তার যে আদর্শ, এটা বুঝতে আমাদের এটা দরকার। আমাদের যে মূল আদর্শের প্রসঙ্গে এসে আমরা জানি, এই যে জওহরলাল নেহরু ঘোষণা করেছিলেন যে উইদাউট আউটসাইড ইন্টারফারেন্স আমরা আমাদের সংবিধান নিজেরা করব। ইট রিফ্লেক্টস দ্য প্রিন্সিপল অফ সোভারেন্টি, সার্বভৌমত্বের নীতি। আমরা জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সমানাধিকারের কথা বলবো। আমরা সকলের জন্য ন্যায় বিচারকে সুরক্ষিত রাখব। আর কি, সংখ্যালঘুর জন্য আমরা যথেষ্ট রক্ষা কবচ তৈরি করব। দিস আর দ্য বেসিক্স। আমি পরামর্শ দেব বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীদের, তারা যাতে এই বিষয়টা একটু বিস্তারিতভাবে তারা একটু পড়ে নেন। অবজেক্টিভ রেজলিউশন ইজ অ্যাভেলেবল ইন এভরি বুকস, ইন দ্য নেট, সব জায়গায় তোমরা এটা পেয়ে যাবে। এবার আমরা এটা বলি, যে কনস্টিটিউশন আমরা তৈরি করলাম সেই কনস্টিটিউশনের তাহলে ভিশনটা কি, তাদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে এমন একটা ইউনিয়ন গঠন করা যার মধ্যে গোটা ব্রিটিশ ইন্ডিয়া এবং প্রিন্সলি স্টেট অর্থাৎ রাজন্য শাসিত যে দেশগুলো তারা সবাই থাকবে। তাহলে এর থেকেই আছে হোয়াট ওয়াজ আওয়ার আইডিয়া অফ ইন্ডিয়া। আমরা এই যে বলে থাকি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত ভারত, এটা কিন্তু শুধু কথার কথা নয়, এটাই আমাদের আইডিয়া অফ ইন্ডিয়া, ইন্ডিয়া অফ আওয়ার ভিশন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ইফ উই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ ইট, তাহলে আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে উই মাস্ট হ্যাভ টু রিকগনাইজ দি প্লুরাল আইডেন্টিটি অফ দ্য কান্ট্রি। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলনের সুরটাই আমাদের ভিশন, এবং আমরা এটা বিশ্বাস করি শুধু না, এটাই সব থেকে প্রয়োজনীয়, দ্যাট ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি ক্যান অনলি বি সিকিউরড হোয়েন উই রিকগনাইজ হার প্লুরাল আইডেন্টিটি। এবং তার জন্যই আমরা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা আমরা বলেছি। সংবিধানের মধ্যে এটা নিয়ে তর্ক আছে, কি ধরনের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আমরা করেছি, কেন করেছি, এখন আমরা সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু যুক্তরাষ্ট্র আমরা গড়তে চেয়েছি এই বিভিন্নতাকে, টু মেক রুম ফর দিস কাইন্ড অফ প্লুরালিটি। বিভিন্ন যে এলাকা তাদের যে স্বাতন্ত্র্য তাকে যাতে আমরা বজায় রাখতে পারি, তার জন্যই এই ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলেছি। আমরা যদি সংবিধানের প্রস্তাবনার কথায় যাই তাহলে দেখব প্রথম বাক্যটা কি আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া। এর মানে কি? উই ডিরাইভ অল পাওয়ার্স ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি। অর্থাৎ দেশটার আসল মালিককে, দেশটার আসল মালিক হচ্ছে দেশের জনগণ, জনগণই হচ্ছে ক্ষমতার উৎস। এই ধরনের একটা ব্যবস্থা আমরা করতে চেয়েছি। আর কি, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। অর্থাৎ উই ওয়ান্ট টু হ্যাভ এ রাইটফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আমরা বিশ্বের মানচিত্রে একটা সম্মানজনক অবস্থান আমরা নিজেদের জন্য প্রতিষ্ঠা করব, যেখানে আমরা কাজ করতে পারবো শুধু ভারতবাসী নয়, সারা বিশ্বের মানুষের মধ্যে শান্তি এবং বিকাশের লক্ষ্যে। তাহলে এইভাবেই আমরা আমাদের কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড আইডিয়াল সম্পর্কে সুনির্দিষ্ট একটা অবস্থান গ্রহণ করলাম। কিন্তু সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছি এ কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের এই ভ্যালুজ অ্যান্ড আইডিয়ালস গুলো একটু চিহ্নিত করে ফেলা দরকার। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে ওয়েস্টার্ন লিবারাল আইডিয়াস না ইন্ডিয়ান থটস, কোনটাকে বেশি গুরুত্ব দিলাম? ভারতীয়
রাষ্ট্রভাবনার একটা দীর্ঘ পরম্পরা আছে আমরা জানি, সেই প্রাচীন কাল থেকে। আবার পশ্চিমী যে লিবারেল পলিটিক্যাল আইডিয়া, আমরা কিন্তু একটু লক্ষ্য করলে দেখব যে এখানটা যেন পশ্চিমী উদারনীতিবাদী রাষ্ট্রাদর্শ, স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা, ন্যায় বিচারের কথা যখন আমরা বলছি, তখন যেন আমরা পশ্চিমী যে ভাবাদর্শ, বিশেষ করে রেনেসা প্রসূত যে ভাবাদর্শ, তারই যেন একটু প্রাধান্য আমরা দেখতে পাই। এবং এমনকি সংবিধানের ধারা উপধারাগুলো যদি বিশ্লেষণ করি, তখন আমরা দেখব যে রিফর্ম অ্যাক্টগুলোর কথা আমি উল্লেখ করেছি মেজর মাইলস্টোন বলতে গিয়ে, সে মর্লেমিন্টো রিফর্ম হোক, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 হোক, সেটাই যেন মূল কাঠামো, তার ভিত্তিতেই যেন আমাদের সংবিধানটা গৃহীত হয়েছে। হ্যাঁ, ঠিকই আমাদের নিজস্ব চিন্তা ভাবনা কিছু রিফ্লেক্টেড হয়েছে। বিশেষ করে আমরা গান্ধীজিকে আমরা জাতির পিতার সম্মান দিয়েছি, তার চিন্তার বিশিষ্টতা আমরা অস্বীকার করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে গান্ধী ভাবনার যে রিফ্লেকশন আমরা লক্ষ্য করব, যদিও একটু ইতিগজর মতো করে বলতে হয় অশ্বত্থামা হতর পরে, যে গান্ধী ভাবনার প্রতিফলন তুলনামূলকভাবে বোধহয় সংবিধানে কম, যতটা প্রতিফলন রয়েছে পশ্চিমী রাজনৈতিক ভাবাদর্শের। আমরা সংবিধান রচনা করতে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজ্ঞতাকে আমরা সমন্বিত করেছি। আমরা কোথাকার নিইনি। ব্রিটিশ সিস্টেম তো আমাদের ভেরি কোর তৈরি করে দিয়েছে। আমরা আমেরিকাকে কিছুটা নিয়েছি, আমরা আয়ারল্যান্ডকে কিছুটা নিয়েছি, পৃথিবীর নানা দেশ, এমনকি সোভিয়েতেরও কিছুটা আমরা নিয়েছি। আমাদের নানা দেশ থেকে যে অভিজ্ঞতার সার সংকলন। কেউ কেউ মজা করে বলেন যে ওই ফকিরের জামা যেমন তৈরি হয় বিভিন্ন কাপড়ের টুকরো দিয়ে, আমাদের কনস্টিটিউশন যেন তেমন। কিন্তু আমি খুব জোরের সঙ্গে বলবো, হতে পারে এখানে নানা ধরনের অভিজ্ঞতার সার সংকলন ঘটেছে, কিন্তু ফকিরের জামার একটা নিজস্ব সৌন্দর্য আছে, ভারতের সংবিধানের একটা নিজস্ব সৌরভ আছে, সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ আমরা ধার করেছি ঠিকই, কিন্তু আমরা আমাদের মতো করে সেগুলোকে গ্রহণ বা বর্জন করেছি। আমাদের প্রয়োজনের সঙ্গে সেগুলোকে সঙ্গতি সাধন করার আমরা চেষ্টা করেছি। আমরা বিক্ষিপ্তভাবে কপি বুক আমরা তৈরি করিনি, এটা আমাদের মনে রাখতে হবে। আমরা কোর ভ্যালু প্রসঙ্গে এ কথাটাই বলতে চাইলাম যে মূল যে মূল্যবোধগুলো সংবিধানে বিধৃত হয়েছে, তার মধ্যে দিয়েই যেমন সোভারেন্টি, ডেমোক্রেসি, রিপাবলিকের সঙ্গে সোশ্যালিস্ট সেকুলার যুক্ত হয়েছে, তেমনি আমাদের জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটির আলোচনা নূতনতর মাত্রা পেয়েছে। অধিকারের প্রশ্নে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিরেক্টিভ প্রিন্সিপলসের দূরত্ব যেন কমে এসেছে, তা আমাদের একটা ইতিবাচক পথের সন্ধান দেয়। এই প্রেক্ষিতটাকে রেখেই আমরা সংবিধানটাকে ফাইনালি গ্রহণ করি। এবং আমরা বলেছি যে তার আগে পর্যন্ত যতদিন সংবিধান রচনা চলছিল কাজটা, 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালিত হয়েছে। আমাদের অ্যাসেম্বলি তো 166 দিন অধিবেশনে মিলিত হয়েছে, 2 বছর 11 মাস এবং 18 দিন ধরে এই কাজটা চলেছে, এবং ফাইনাল ডকুমেন্ট 26শে নভেম্বর 1949 গৃহীত হয়েছে, যা 1950-এর 26শে জানুয়ারি চালিত হয়েছে। এটা আমরা বলেছি। আমরা বলেছি বিভিন্ন সময়ের সঙ্গে সঙ্গতি রাখতে আমরা তাকে পরিবর্তনও করেছি। নাও we do have a constitution for which we are very proud of. আমরা তাই এই পাঠটাকে গ্রহণ করব, কেবলমাত্র আমাদের লার্নিং প্রসেসের অঙ্গ হিসেবে নয়, কেবলমাত্র পরীক্ষায় পাশ করার জন্য নয়, আমরা ভারতের নাগরিক হিসেবে নিজেদের যে রাষ্ট্র পরিচালনার মূল দলিলটা সম্পর্কে সম্যক অবহিত হতে আমরা এই পাঠটাকে গ্রহণ করব। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। নমস্কার।